আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতে দেখা যায় মিয়ংকে। সে এক ড্রাগ ডিলার সাংদুকে ধরতে এসেছে, কিন্তু অন্য গুন্ডারা তার উপর অ্যাটাক করে। মিয়ং লাথি ঘুষি দিয়ে সবাইকে উল্টে ফেলে দেয়। চেলাদের এই অবস্থা দেখেই সাংদু পালাতে শুরু করে। মিও তাকে ধাওয়া করতে থাকে। ছুটতে ছুটতেই সাংদু ছাদে চলে আসে। পালানোর আর পথ না পেয়ে চাকু বের করে মিয়ংকে ভয় দেখাতে চায়, কিন্তু মিয়ং উল্টো পিস্তল বের করে তারপর পিস্তলে একটা গুলি রেখে বাকি গুলিগুলো ফেলে দেয়। আর সাংদুকে বলে প্রথমটা ফাঁকা গুলি হবে, কিন্তু এর পরেরটা আসল হতেই পারে। এটাই তার স্টাইল। সাংদু ভয়ে প্যান্ট ভিজিয়ে দেয়। এদিকে পাশের বাসার ছাদ থেকে জিচোল আর তার বোন এই দৃশ্য দেখছিল। সাংদুকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। এই সব কাণ্ড দেখছিল সেই ভাই বোন। তখনই জিচোল তার বোনকে বলে, এই মহিলাকেই আমি খুঁজছি, তার মতো একজন পুলিশকে। এরপরই মিয়ংকে ঠিক মতো পরিচয় করিয়ে দেওয়া হয়। মিয়ং স্পেশাল ওমেন টাস্ক ফোর্সে কর্মরত। কোরিয়ায় মেয়েদের বিরুদ্ধে অনেক অপরাধ বেড়ে যাওয়ায় এই স্পেশাল টাস্ক ফোর্স বানানো হয়েছে, শুধু মেয়ে পুলিশ দিয়ে। মিয়ং তার কাজের জন্য অ্যাওয়ার্ডও পায়। আর সেদিনই জিচোল মিয়ংকে বিয়ের জন্য প্রস্তাব দেয় আর বলে, কিছুদিন পরেই আমি লয়ার হব, আপনাকেই বিয়ে করতে চাই। এরপর দৃশ্য চলে যায় 15 বছর পরে, বর্তমান সময়। মিয়ংকেই দেখা যায় ফোনে কথা বলতে বলতে অফিসে আসছে, কিন্তু সে এখন আর স্পেশাল টাস্ক ফোর্সে নেই, ডেস্ক জব করে। তার একটা ছেলেও আছে। কিন্তু আজকে অফিসে এসেই তার কলিগ জাংমির কাছ থেকে জানতে পারে অফিস থেকে একজনকে ছাঁটাই করে দেওয়া হবে। এই জন্য সবাই চিফকে তেল দিচ্ছে চাকরি বাঁচানোর জন্য। খবর শুনে মিয়ং ভাব দেখায় যে সে টেনশন ফ্রি আছে, কিন্তু সে বাইরে এসেই চিফকে তেল মারতে শুরু করে। একটা সোনার ব্রেসলেটও দিতে চায়, কিন্তু চিফ তাকে ঝাড়ি দেয়। মিয়ং রিকোয়েস্ট করে তাকে যেন বের করে দেওয়া না হয়। তার হাজবেন্ড এখনো বার এক্সাম পাশ করতে পারেনি, আর উকিলও হতে পারেনি, কোনো ইনকাম করে না। সে একাই ইনকাম করে। চাকরি চলে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু চিফ বলে, একমাত্র তুমিই আছো অফিসে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করে না, আর তোমার কোনো কানেকশনও নেই। এর পরের দৃশ্যে দেখা যায় এক এয়ার হোস্টেসকে, কিন্তু সে আসলে একজন পুলিশ, নাম জিহি। এখন সে আন্ডার কভার অপারেশনে আছে তার কলিগদের সাথে। তাদের টার্গেট এক বদমাশ যে মেয়েদের পায়ে কালি ছিটায়। সে তার কলিগদের সাথে কন্ট্যাক্ট করছিল। এই সময়ই তার পায়ে সেই বদমাশটা কালি ছিটিয়ে পালিয়ে যায়, কিন্তু অন্য অফিসাররা ঠিকমতো মনোযোগ না দেওয়ায় কালপিটকে দেখতে পায় না। জিহি তাদের বলে কালপিট কালো ক্যাপ আর গেঞ্জি পরেছিল। অফিসাররা এদিক ওদিক তাকিয়েই কালো ক্যাপ পরা একজনকে দেখতে পায়, তাকেই কালপিট ভাবে। আর কালো ক্যাপ পরা লোকটার হাতেও কলম ছিল। সে ফোনে কথা বলতে বলতেই কিছু একটা লিখছিল। এর মাঝেই কলমটা ডিস্টার্ব দিলে লোকটা কলমের শীষ বের করে, আর কালি ছিটে গিয়ে পড়ে জিহির গায়ে। জিহি তো রেগে আগুন হয়ে যায়। সে লোকটাকে ঠিকমতো না দেখেই ডাস্টবিন তুলে লোকটার গায়ে ছুঁড়ে মারে আর তাকে পিটায়। এরপরেই দেখা যায় তারা সবাই পুলিশ স্টেশনে ফিরে এসেছে। টিম লিডার জিহিকে অনেক বকছে একজন ইনোসেন্ট মানুষকে পিটানোর জন্য। লোকটার কি অবস্থা হয়েছে দেখেছো? তোমার নামে কমপ্লেন করে দিলে তো তোমার চাকরি চলে যাবে। আরো অনেকক্ষণ তাকে বকাবকি করে। তখনই সেখানে মিয়ং উপস্থিত হয় আর বলে, আমার হাজবেন্ডকে কে মেরেছে? আসলে এই লোকটাই হচ্ছে সেই জিচল, মিয়ংয়ের হাজবেন্ড। মিয়ং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন জুনিয়র অফিসার মিয়ংকে বলে, আসলে একটা কাহিনী হয়ে গেছে। তারপর একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছে জিহি জিচলকে ইচ্ছা মতো পিটাচ্ছে। মিয়ং তো রেগে আগুন হয়ে যায়। সে জিহিকে বলে, এই যে মিস, নিজের ভাইকে কেউ এভাবে মারে? মিয়ংয়ের কথা শুনে সবাই অবাক। নিজের ভাই মানে? আসলে এই জিহি জিচলের সেই ছোট বোন আর মিয়ংয়ের ননদ। সে ভাইয়ের চেহারা না দেখেই তাকে মেরেছিল। এর পরের দৃশ্যে দেখা যায় মিয়ং, জিচল আর জিহি একসাথে বসে ডিনার করছে। মিয়ং বলে, নিজের ভাইকে ভেবে মারতে পারলে? কথা বলতে বলতেই দুইজনের তর্ক বেঁধে যায়। জিচল এখনো বার এক্সামে পাশ করতে পারেনি, এটা নিয়েও ঝগড়া বেঁধে যায়। এসব তাদের নিত্যদিনের কাহিনী। এর পরদিনই দেখা যায় জিহিকে শাস্তি স্বরূপ মিয়ংয়ের অফিসেই কাজ করতে পাঠানো হয়েছে। মিয়ং তো খুবই বিরক্ত। জাংমিও তাকে পছন্দ করছে না। মিয়ং আর জাংমি নিজেদের মধ্যে মেসেজিং করতে শুরু করে জিহিকে নিয়ে। এদিকে জিহি তাদের ফোনের শব্দে বিরক্ত হয়ে বলে, আমার সামনেই কথা বলো।
তাদের মধ্যে তর্কাতর্কি চলতেই থাকে। এই সময়ই একটি মেয়ে আসে কমপ্লেন করতে। তাকে দেখে মনে হয় সে অনেক ভয় পাচ্ছে। মিয়ং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটা তার মোবাইলটা টেবিলে রেখেই কিছু না বলে বের হয়ে যায়। মিয়ং মোবাইলটা নিয়ে মেয়েটার পিছে পিছে যায় তাকে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়েই রাস্তায় নেমে পড়ে। তখনই একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দেয়। মেয়েটাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিয়ং মেয়েটার ফোন চেক করে, কিন্তু লক করা ছিল, তাই জাংমিকে দিয়ে ফোনটা খোলায়, কারণ সে খুবই দক্ষ হ্যাকার। ফোন আনলক করেই তারা একটা মেসেজ দেখতে পায়, যেখানে মেয়েটার একটা পার্সোনাল ছবি দিয়ে বলা হয়েছে 30,000 লাইক পড়লে আগামীকাল 1টায় তার পার্সোনাল ভিডিও আপলোড করে দেওয়া হবে। এই জন্য মেয়েটা এত স্ট্রেস ছিল। মেয়েটা ডিজিটাল ক্রাইমের শিকার হয়েছে। ক্রিমিনালরা স্পাই ক্যামেরা দিয়ে বিভিন্ন হোটেলে প্রাইভেট ভিডিও ধারণ করে, তারপর সেগুলো অনলাইনে আপলোড করে দেয়। কিছুদিন ধরে এই ক্রাইমটা অনেক বেড়েছে, আর অনেক মেয়েই সুইসাইড করেছে। মিয়ং চিন্তা করে কিভাবে এই ক্রাইমটা তারা অফ করবে। জাংমি বলে এসব অনলাইন সাইটের অপারেটরকে ধরতে হবে, কিন্তু 30,000 লাইক হলে আপলোড করবে কেন? জাংমি বলে এটা ওদের ট্যাকটিক্স, এভাবে ওরা নিজেদের সাবস্ক্রাইবার বাড়ায়। আর আমি আজকেই লাঞ্চ করতে যেয়ে জানতে পেরেছি কয়দিন আগেই একটা মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে, তারও ভিডিও ছাড়া হয়েছিল। এই কেসটা ক্রাইম ইউনিটের কাছে গেছে, কিন্তু তাদের অনেক ওয়ার্কলোড থাকায় এই কেসটা তারা এখন কাজ করছে না। তারা বুঝতে পারছে না এখন কি করবে। জিহি বলে আমি ভিকটিমের পরিবারের সাথে দেখা করে আসি। তারপরই হসপিটালে আসে মেয়েটার মায়ের সাথে দেখা করতে। মেয়েটার মা বারবার বলে আমার মেয়ের সাথে কেন এমন হলো। মেয়েটির নাম চই। জিহি বলে চইয়ের কি বয়ফ্রেন্ড ছিল, আপনি বলতে পারবেন? কিন্তু উনি বলে না, আমি আসলে জানি না। এরপরেই ডক্টরের কাছ থেকে জানতে পারে চইয়ের রক্তে ড্রাগস পাওয়া গেছে, আর অজ্ঞান করার ওষুধের ট্রেসও পাওয়া গিয়েছে। তখনই চইয়ের বান্ধবী আসে। জিহি তাকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেও বলে চইয়ের কোনো বয়ফ্রেন্ড ছিল না। কিন্তু কিছুদিন আগেই তারা মেজ নামে একটা ক্লাবে গেছিল, যেখানে 4 জন ছেলে তাদেরকে অ্যাপ্রোচ করে আর তাদের সাথে ড্রিঙ্ক করতে বলে। ছেলেগুলোকে তাদের ভালো বলেই মনে হয়, তাই তারা অফারটা অ্যাকসেপ্ট করেছিল। এরপরই তারা 2 জন ছেলেগুলোর সাথে প্রাইভেট স্পেসে গিয়ে গল্প করে আর ড্রিঙ্ক করে। তারপর চইয়ের বান্ধবী একজনের সাথে নাচ করতে বের হয়ে যায়, আর চই আরেকজনের সাথে গল্প করতে থাকে, যে বলেছিল সে পারফিউম নিয়ে কাজ করে। কিছুক্ষণ পরেই চইয়ের বান্ধবী ফিরে এসে দেখে চই নেই, আর ছেলেগুলোও নেই। পরদিনই চই মেসেজ পাঠিয়ে জানিয়েছিল সে অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল, তাই ট্যাক্সি নিয়ে বাসায় চলে গিয়েছিল। কিছুদিন সব ঠিকই ছিল, কিন্তু কয়েকদিন পরে চইয়ের সেই ভিডিওর মেসেজটা ভাইরাল হয়ে যায়। এরপরে দেখা যায় মিয়ং আর জানমিকে কালপিটকে ধরার চেষ্টা করছে। কোন সাইট থেকে চইয়ের ভিডিওটা আপলোড করা হবে সেটার অপারেটরকে খোঁজার চেষ্টা করছে। তখনই তাদের চিফ সেখানে আসে। চিফকে দেখে 2 জনেই চমকে ওঠে। চিফ বলে কি করছো তোমরা, আর জিহি কোথায়? জাংমি বলে ও তো বাথরুমে। চিফ বলে 45 মিনিট ধরে বাথরুমে? মিয়ং বলে ওর তো কোষ্ঠকাঠিন্য আছে, তাই লেট হচ্ছে। আপনি বাথরুমের দিকে খবরদার যেন না, যে গন্ধ। চিফ তাদের কথা বিশ্বাস করে চলে যায়। এদিকে জিহি ক্রাইম ইউনিটে যে অনেক জনের কাছে সাহায্য চায়, কিন্তু কোনো অফিসারই এখন এই কেস নিতে রাজি হয় না। তাদের হাতে এখনো অনেক কেস জমে আছে। হতাশ হয়ে সে অফিসে ফিরে আসে। মিয়ং আর জানমিকে সিচুয়েশন জানায়, আর বলে এখন কেস ফাইল করলে 3 দিন লাগবে প্রসেস হতে। তারপর কবে এই কেস নিয়ে কাজ শুরু হবে তার কোনো ঠিক নাই। সব শুনে জাংমি বলে কিন্তু ভিডিও আপলোড হলেই তো ভাইরাল হয়ে যাবে। চইয়ের রক্তে ড্রাগস পাওয়ার খবরটা জানাই জিহি, আর চইয়ের বান্ধবী কি বলেছে সেগুলোও জানায়। সব শুনে মিয়ং সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই কেসটা সলভ করবে। এরপরেই তারা কাজে লেগে পড়ে। জাংমি সেই মেস ক্লাবের সামনের সিসিটিভি হ্যাক করে 13 তারিখের ফুটেজ চেক করে, যেদিন চইয়ের সাথে দুর্ঘটনা ঘটেছিল। কিছুক্ষণ চেক করার পরেই তারা চইকে দেখতে পায়। 2 জন ছেলে চইকে ধরে গাড়িতে তুলছে। মিয়ং গাড়ির নাম্বার নিয়েই তার এক জুনিয়রকে কল করে গাড়ির ব্যাপারে খোঁজ নিতে বলে, কিন্তু সে জানায় গাড়ির নাম্বারটা ভুয়া। এরপর তারা আবার ট্রাফিক ক্যামেরার ফুটেজ চেক করে গাড়িটাকে ট্রেস করতে শুরু করে। গাড়ি কোন দিকে গেছে সেটা বের করে। গাড়িটা ট্র্যাক করতে যেয়ে তারা অনেক এক্সাইটেড হয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়।
তাদের চিল্লাপাল্লা শুনে চিফ উঠে এসে জাংমিকে জিজ্ঞেস করে কি হয়েছে। জাংমি পাশে তাকিয়ে দেখে বাকি দুইজন কাজ করছে। তারা আগেই চিফকে দেখে ফেলেছিল। জাংমি চিফকে বলে ইন্টারনেটে অনেক ফাস্ট, তাই খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু অফিসে চিল্লাচিল্লি করার জন্য চিফ তার 3 পয়েন্ট কেটে নেয়। চিফ গেলেই তারা আবার ট্র্যাক করা শুরু করে। একটু পরেই তারা গাড়িটা চইকে নিয়ে কোথায় গিয়েছিল সেটার লোকেশন বের করে ফেলে, সেগু রোডের মোটেলে। লোকেশন পেয়ে জিহি দৌড় দেয় খোঁজ নিতে। সেই মোটেলে যায়। মোটেল ম্যানেজারের কাছে শুক্রবারের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু ম্যানেজার বলে সিসিটিভি নষ্ট। জিহি বলে তাইলে সেদিন কি অদ্ভুত কোনো গেস্ট দেখেছিলেন? ম্যানেজার বলে এখানে যারা আসে সবাই অদ্ভুত। আর একজন গেস্টকে দেখিয়ে বলে সবাই অদ্ভুত, কাকে মনে রাখবো? জিহি বলে আমি স্পাই ক্যামেরা রিলেটেড ক্রাইম ইনভেস্টিগেট করছি। তার কথা শুনে সেই গেস্টার হাত থেকে ক্যামেরা পড়ে যায়। এদিকে ম্যানেজার বলে স্পাই ক্যামেরা তো অনেক ছোট, কলম বোতাম এসবের মধ্যে করে মানুষ নিয়ে আসে, আমরা কিভাবে ধরবো? আর তখনই সেই গেস্টের ব্যাগ থেকেও অনেকগুলো কলম বোতাম ক্যামেরা এসব পড়ে যায়। জিহি তার কাছে এত কিছু দেখে সন্দেহের চোখে তাকায়, আর সেই লোকও দৌড় দিয়ে পালানোর জন্য। জিহি তাকে ধাওয়া করতে শুরু করে। এদিকে অফিসে বসে রাস্তায় সিসিটিভি হ্যাক করে জিহিকে দেখতে পায় জাংমি আর মিয়ং। তারা দেখে জিহি কাউকে ধাওয়া করছে। এটা দেখে মিয়ং বলে আমিও যাচ্ছি। জাংমি বলে কিন্তু চিফ দেখলে কি বলবো? মিয়ং বলবে অনেক স্ট্রেসে আমি অসুস্থ হয়ে গেছি। তারপরে হামাগুড়ি দিয়ে লুকিয়ে অফিস থেকে বের হয়ে যায়। আর জাংমি জিহিকে বলে দিতে থাকে লোকটা কোন দিকে যাচ্ছে। সেই লোক তো প্রাণপণ ছুটছে। জিহি তার সাথে পাল্লা দিয়ে ধাওয়া করছে, কিন্তু একসময় লোকটা এক ছেলের ইলেকট্রিক কিকবোর্ড কেড়ে নিয়ে পালাতে শুরু করে। জিহি আস্তে আস্তে পিছে পড়ে যায়, কিন্তু তখনই মিয়ং সেখানে চলে আসে ইলেকট্রিক কিকবোর্ড নিয়ে, আর লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে হ্যান্ডকাফ পরায়। আর চুল ধরে টান দিতে যেয়ে আলগা চুল বের হয়ে আসে। এই লোকটার কেউ না, সেই 10 বছর আগে দেখা ড্রাগ ডিলার সাংদু। এবারও সে ভয়ে প্যান্ট ভিজিয়ে দেয়, কিন্তু তাকে এক জায়গায় নিয়ে এসে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। চোয়ের রক্তে যেহেতু ড্রাগ পাওয়া গিয়েছে, তাই তারা সাংদুকেই সন্দেহ করছে। কিন্তু সাংদু বলে আমি আর ড্রাগের বিজনেস করি না, শখের বসে হোটেলে স্পাই ক্যামেরা লাগায়। তার কথা শুনে মিয়ং তাকে চোয়ের ছবি দেখায় আর জিজ্ঞেস করে তাকে দেখেছে কিনা। সাংদু বলে সে চিনতে পেরেছে, আর ছেলেগুলোকেও সে দেখেছে। তার স্পাই ক্যামেরা দিয়ে এদের একজনের হাতে সাপের ট্যাটু করা আছে এটা দেখতে পেয়েছে। তারা প্রায় বিভিন্ন মেয়ে নিয়ে আসে হোটেলে। মেয়েগুলোকে দেখে বোঝা যায় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় না, কিন্তু বাধাও দেয় না। আমি অনেক পর্যবেক্ষণ করে বুঝেছি এই মেয়েগুলোকে একটা ড্রাগ দেওয়া হয়, যেটা কোরিয়াতে নতুন এসেছে, যার নাম ম্যাজিক পারফিউম। এটা কারো মুখে স্প্রে করা হলে সে অজ্ঞান হয়ে যাবে। 30 মিনিট পর জ্ঞান ফিরবে, কিন্তু নড়াচড়া করতে পারবে না। আর ওই ছেলেগুলো এই ড্রাগটাই ইউজ করে, তাই মেয়েগুলো জেগে থাকলেও বাধা দিতে পারে না। মিয়ং জানতে চায় এই ড্রাগ তারা কোথায় পাবে। সাংদু বলে ইটায়ন এলাকার মসজিদের পিছে একটা ট্যাটু শপ আছে, সেখানেই পাওয়া যাবে। মিয়ং আর জিহি সেই শপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যেতে যেতেই তারা চোয়ের ভিডিওর পোস্টটা চেক করে। 22,000 লাইক পড়েছে, আর 8,000 লাইক পড়লেই ভিডিও আপলোড হয়ে যাবে। হাতে সময় খুবই কম। কিছুক্ষণ পরেই তারা সেই মসজিদের সামনে পৌঁছে যায়। এখন কিভাবে কি করবে চিন্তা করে। ফার্স্টেই তারা ড্রেস চেঞ্জ করে দুইজন দুইটা হাওয়াইয়ান শার্ট কিনে নেয়। তারপর একটা ট্যাটু শপে ঢুকে। ট্যাটু আর্টিস্ট ইংলিশে তাদের জিজ্ঞেস করে কি চাই। জিহি অনেক কষ্টে ইংলিশে বলে আমরা নতুন পারফিউমটা নিতে চাই। মিয়ং অভিনয় করে বোঝাতে চায় তারা নিউ ড্রাগটা চায়, কিন্তু ট্যাটু আর্টিস্ট বিরক্ত হয়। কিন্তু ড্রাগের খোঁজ নেওয়ার জন্য জিহি ট্যাটু করবে বলে। লোকটা ট্যাটু করতে যাবে, তখনই জিহি চিৎকার করে উঠে বলে ম্যাজিক পারফিউম নিব আমি। লোকটা এবার রেগে গিয়ে বলে তখন থেকে কিসের পারফিউমের কথা বলছো, কিচ্ছু বুঝছি না। এই লোকের কাছে আসলেই ড্রাগ নেই, উল্টো জিহিকে ট্যাটু করতে হয়। কিন্তু এই শপ থেকে বের হয়ে উল্টো পাশে আরেকটি ট্যাটু শপ দেখতে পায়। এবার সেখানে খোঁজ নিতে ঢুকে। মিয়ং ট্যাটু করাতে বলে, আর ট্যাটু করতে যাবে তখনই সে চিৎকার করে উঠে বলে ম্যাজিক পারফিউম লাগবে, আর অভিনয় করে দেখায়।
তার কথা শুনে লোকটা বলে, ও ম্যাজিক পারফিউম, দাঁড়াও নিয়ে আসছে। কিন্তু লোকটা ফিরে আসে পিস্তল হাতে। এই সবটাই আসল ড্রাগ শপ। তখনই এই লোকের আরো সাঙ্গপাঙ্গ চলে আসে, সবাই অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় মারার জন্য। সেই সময়ে জিহি মাল্টিপ্লাগে কোক ঢেলে শর্ট সার্কিট করে দেয়, ঘর অন্ধকার হয়ে যায়। অন্ধকারের মধ্যেই মারার আওয়াজ শোনা যায়। একজনের ফোনে লাইট জ্বালালে দেখা যায় বাকিরা মার খেয়ে উল্টে পড়ে আছে। এদিকে মিয়ং অনেক এক্সাইটেড হয়ে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে। তারপরেই তাদের সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। খবর পেয়ে জিহির কলিগরা এসে তাদের ছাড়ায়। মিয়ং সবাইকে বলে জিহির জন্য এই ড্রাগ ডিলারদের ধরা গিয়েছে। জিচলো দৌড়ে সেখানে আসে। এরপরে সবাই মিলেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গাড়িতেই মিয়ং তার হাজব্যান্ডকে বলে, এই আমাদের ছেলে কোথায়? জিচল জানায় জাংমির কাছে তাদের ছেলেকে রেখে এসেছে। এদিকে জাংমি ট্রাফিক ক্যামেরায় নজর রাখছে সেই ক্রিমিনালগুলোকে খুঁজতে। তখনই মিয়ং তাকে ফোন করে ধন্যবাদ জানায়। জাংমি বলে, আরে কোনো ব্যাপারই না। তারপরই চিৎকার করে বলে, সেই ভুয়া নাম্বার প্লেটের কার্ডটা দেখা গেছে, গাড়িটা একটা ক্লাবের দিকে যাচ্ছে। সেই ক্লাবের ঠিকানা মিয়ংকে জানিয়ে দেয়। মিয়ং আর জিহি একটু পরে সেই ক্লাবের সামনে পৌঁছে যায়, কিন্তু অন্য অফিসাররা তাদের কোনো হেল্প করতে চায় না। তাদের কাছে এই কেসটা এখনো সিরিয়াস মনে হচ্ছে না। মিয়ং তাদের ব্যবহারে অনেক রেগে যায়। তখনই জিচল বলে, আমিই তোমাদের হেল্প করব। কিন্তু মিয়ং তাকে মানা করে দেয়। জিহি আর মিয়ং চলে যায় তাদের মিশনে। কিন্তু তারা এই ক্লাবে কিভাবে ঢুকবে? জিহি জামা কাপড় একটু চেঞ্জ করে মডার্ন ভাব নিয়ে নেয়। তাকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু মিয়ংকে ক্লাবে ঢুকতে দেওয়া হয় না তার বয়সের জন্য। তর্কাতর্কি করেও কোনো লাভ হয় না। অগত্যা জিহি একাই ভেতরে চলে যায়। ভেতরে ঢুকেই সে বদমাশগুলোকে খুঁজতে থাকে। এক সময় 4 জন ছেলের ওপর চোখ পড়ে, যারা চোয়ের বান্ধবীর দেওয়া বর্ণনার সাথে মিলে যায়। এদিকে মিয়ং বাইরেই বসে থাকে। তখনই স্কুলে পড়ুয়া কিছু ছেলে মেয়েকে বেলুন ফুলাতে দেখে সেভাবে তারা ড্রাগ নিচ্ছে, দৌড়ে তাদেরকে আটকায়। কিন্তু এদের সাথে তার ঝামেলা বেঁধে যায়। মিয়ং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় জিহি সেই ছেলেগুলোর দিকে যাচ্ছে। এরাই আসল কালপ্রিট। তারা আজকেও ক্লাবে এসেছে নতুন শিকার খুঁজতে। তখনই তাদের একজনের কাছে কল আসে আর জানানো হয় তাদের ড্রাগ শপের সবাইকে আটক করা হয়েছে। 2 জন মহিলা পুলিশ সবাইকে ধরেছে। তারা 2 জনই হাওয়াইন শার্ট পরেছিল। আর তখনই তাদের চোখ পড়ে হাওয়াই শার্ট পরা জিহির ওপরে, যে তাদের দিকেই আসছে। জিহি তাদের সাথে গল্প করতে বসে, ড্রিঙ্ক করে। তারাও জিহিকে কিছু বুঝতে দেয় না। জাংহো তাকে এটা ওটা জিজ্ঞেস করে আর বলে, তুমি অনেক সুন্দর, তোমার ফ্যাশন সেন্সও খুব ভালো। তখনই মিয়ং কল করে। জিহি অন্যদিকে ঘুরে মোবাইলটা চেক করতে গেলেই তার FBI ট্যাটুটা বের হয়ে যায়। প্যান্টে গোজা হ্যান্ডকাফও দেখে ফেলে জাংহো। তারপরে জিহি ঘুরলেই তার মুখে সেই ড্রাগ পারফিউম স্প্রে করে দেয় জাংহো। জিহি অজ্ঞান হয়ে যায়। এরপরে দেখা যায় মিয়ং বাইরে বসে জিহির জন্য টেনশন করছে। তখনই খেয়াল করে অজ্ঞান জিহিকে ছেলেগুলো গাড়িতে তুলছে। মিয়ং দৌড়ে তাদের আটকাতে যায়, কিন্তু তাকে কয়েকজন বাধা দেয়। সেই স্কুল পড়ুয়া ছেলেগুলো তাদের বড় ভাইদের নিয়ে এসেছে মিয়ংকে মারতে। জিহির জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে নড়তে পারছে না। জাংহো তাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি FBI এজেন্ট, এখন তো দেখছি সামান্য পুলিশ। কোনো পুলিশকে আমরা প্রথম ধরলাম, কাজ শেষে একে মেরে ফেলতে হবে। ফিলিপের নতুন ড্রাগটা এর ওপর টেস্ট করব, তারপর মেরে ফেলবো। মেরে ফেলার কথা শুনে বাকি 2 জন ভয় পেয়ে যায়। কিম বলে, কি বলছো? তাই মেরে ফেলা যায়? আমরা না হয় জাস্ট রেপ করে মজা করি, তাই বলে পুলিশকে মেরে ফেলবো? আমি রাজি না। জাংহো রেগে গিয়ে তার গলায় ছুরি ধরে থ্রেট দিয়ে বলে, আমাদের সাথে না থাকলে তোমাকে এখানেই মেরে ফেলবো। এসব দেখে আরেকজনও রাজি হয়ে যায় এই প্ল্যানে। জাংহো বলে, সব ডাটা স্টোর করে নাও, আমরা কালকে ভিডিও আপলোড করব। তারপর নতুন করে অ্যাকাউন্ট খুলব, নতুনভাবে আবার সবকিছু শুরু করব। এদিকে ফিলিপের নতুন ড্রাগ রেডি হয়ে গিয়েছে। জিহি জিজ্ঞেস করে, মেয়েদের ভিডিও ছেড়ে কি লাভ তোমাদের? জাংহো বলে, তুমি কি এই ভিডিও থ্রুতে আমাদের খুঁজে পেয়েছো? আমি তো জানতাম না কোরিয়ান পুলিশ এসব সামান্য বিষয়ে মাথা ঘামায়। আরে ভিডিও তো জাস্ট মজা করে দেয়, আমাদের আসল উদ্দেশ্য সাবস্ক্রাইবার পাওয়া। এদের কাছে আমরা ড্রাগ বেচি। জাংহো নিজেও ড্রাগ অ্যাডিক্ট,
এরপরে ফিলিপ তার নতুন ড্রাগটা নিয়ে জিহির মুখে স্প্রে করতে যায়। তখনই জিচল দৌড়ে ভেতরে ঢুকে ফিলিপকে মারতে যায়, কিন্তু নিজেই উল্টে পড়ে যায়। এবার মিয়ং সবাইকে পিটাতে শুরু করে, কিন্তু জাঙোর সাথে পেরে ওঠে না। জাঙো তাকে অনেক পেটাতে থাকে, একের পর এক লাথি দিতে থাকে। তখনই জিহি অনেক কষ্টে এসে জাঙোর পা চেপে ধরে, কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই। জাঙো তাকেও পেটাতে শুরু করে। তখনই ফিলিপ এসে তাকে আটকায় আর বলে, আমাদের লোকেশন এক্সপোজ হয়ে গিয়েছে, একটু পরেই নিশ্চয়ই আরো পুলিশ চলে আসবে, চলো এখান থেকে। তারপরেই তারা চলে যায়। এরপরে দেখা যায় তারা যাওয়ার আগে মিয়ংদের বেঁধে রেখে গেছে আর চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে। ল্যাবে বিভিন্ন কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মিয়ং বলে, তাড়াতাড়ি হাত ঘষা শুরু করো। তারা দ্রুত হাত ঘষতে শুরু করে দড়ি ছিঁড়ার জন্য। মিয়ংয়ের হাত সবার আগে খুলে যায়। এদিকে আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে। তখন মিয়ং একটা গরম কাঠ নিয়ে জিহি আর জিচলের দড়ি পুড়িয়ে হাত খুলে দেয়। এরপর তারা পা বাঁধা অবস্থাতে লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসে। তারা বের হলেই পুরো জায়গাটা ব্লাস্ট হয়ে যায়। তাদের সবার অবস্থা একদমই নাজেহাল, কিন্তু তাও তারা হাল ছাড়বে না। পরদিন সকালেই তারা তাড়াহুড়ো করে অফিসে যায়, কিন্তু অফিসে গিয়ে খেয়াল করে সবাই তাদের দিকে কেমন করে তাকাচ্ছে। মিয়ং চিফকে বলে ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আসতে পারেনি। তারপর নিজের জায়গায় গিয়ে বসে। সেখানে একটা লেটার দেখতে পায়, মিয়ংকে চাকরিচ্যুত করা হয়েছে। এর পরের দিনে দেখা যায় জিহি তার আগের পুলিশ স্টেশনে এসেছে, কারণ চোয়ের বান্ধবী ফোন করে জানিয়েছে চোয় এখন কিছুটা ভালো আছে, কিন্তু তার ভিডিওর পোস্টে 30,000 লাইক পার হয়ে গিয়েছে। ভিডিও যদি আপলোড হয়ে যায় তাহলে কি হবে? জিহি ভেতরে ঢুকেই দেখে তার টিমমেটরা আনন্দ করছে প্রমোশন পাওয়ার কারণে। তাদের চোয়ের কেস নিয়ে কোনোই মাথা ব্যথা নাই। জিহির রাগে তার কাছে থাকা হ্যান্ডকাফটা তাদের দিকে ছুঁড়ে মারে আর বলে, আপনারা কেন পুলিশ হয়েছেন? ভিকটিমরা আমাদের কাছে আসে হেল্প চাইতে, যেখানে তারা অসহায় হয়ে যায় তখন আমাদের কাছে আসে যেন আমরা তাদের বাঁচাতে পারি। তাদের জন্য আপনাদের খারাপ লাগছে না? ওই বদমাশগুলো মেয়েদের রেপ করে ভিডিও করে, তাদের উপর আপনাদের কোনো রাগ হয় না? আমার লজ্জা হয় যে আমি একজন পুলিশ। তারপরে উঠে গিয়ে তার জুনিয়রের পিস্তলটা নিয়েই সেই ট্যাটু শপের ড্রাগ ডিলারের মাথায় তাক করে আর বলে, তাড়াতাড়ি বল ওই বদমাশগুলো কোথায় আছে, নাইলে এখানে গুলি করে দিব। এত হট্টগোলে এতক্ষণে তাদের ক্যাপ্টেন জেগে ওঠে আর বলে, জিহি আমি তোমার সাথে আছি, সবাই রেডি হও, আমরা মিশনে যাব। এরপরে দেখা যায় চিফ মিয়ং এর সাথে কথা বলছে। মিয়ং যে আগে স্পেশাল ফোর্সে ছিল এটা চিফ জানে। মিয়ং অবাক হয়, সে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানেন? তখন চিফ বলে, তোমার রেজুমি দেখে আর আমি নিজেও তোমার আগে স্পেশাল ফোর্সে ছিলাম। বিয়ে বাচ্চা হওয়ার পর স্পেশাল ফোর্স আমাকে ছাড়তে হয়েছে। তারপর বলে, জাংমি আমাকে সব খুলে বলেছে, গতকাল থেকে তোমরা ওই বদমাশগুলোকে ট্রেস করছো। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলেও এই কেসে আমি তোমাদের ব্যাকআপ দিব। যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। তখনই দেখা যায় মিয়ংকে নিতে পুরো টাস্ক ফোর্স এসে পড়েছে। জুনিয়র ডিটেকটিভ বলে, ম্যাম ওই ট্যাটু শপের ক্রিমিনাল ওই বদমাশগুলোর লোকেশন আমাদের দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চলেন। জাংমিও এসে বলে, ওরা ওদের সাইট ডিলিট করে দিয়েছে, কিন্তু নিশ্চয়ই অন্য সাইট থেকে ওরা ভিডিও আপলোড করবে। আপলোড করার আগেই আপনাকে ডাটা নিয়ে নিতে হবে। মিয়ং দৌড়ে গাড়িতে উঠে তারা রওনা হয়ে যায়। এদিকে অফিসে বসে জাংমি সহ বাকিরা ওই বদমাশগুলোর লোকেশন ট্রেস করতে শুরু করে। চিফ পুরো মিশনটা পরিচালনা করছে, মিয়ংদের আপডেট জানাচ্ছে। একটু পরেই তাদের লোকেশন পাওয়া যায়। একজন আছে ইটায়নের এক হোটেলে, কিম আছে একটা অফিস বিল্ডিংয়ে, জাংও আর ফিলিপ একসাথে তাদের গাড়িতে আছে। পুলিশ ফোর্স 3 ভাগ হয়ে 3 দিকে যায়। জিহি আর মিয়ং জাংউদের পিছে যায়। জাংউরা ফিলিপাইন পালানোর প্ল্যান করছে। এরপরে দেখা যায় পুলিশ টিম হোটেলে পৌঁছে গেছে, আরেক টিম কিমকে ধরতে পৌঁছে গেছে। কিম পুলিশ দেখেই ওপরে দৌড় দেয়, কিন্তু পালানোর রাস্তা না পেয়ে 2 তলা থেকে লাফ দেয় আর তার পা ভেঙে যায়। তাকে অ্যারেস্ট করা হয়। এরপরে জিহিকে তার কলিগ ফোন করে বলে, কিমের কাছ থেকে জানা গেছে ভিডিও ফাইল জাংউর কাছে আছে, ওর গলায় পেনড্রাইভ ঝুলানো আছে। তারা ফিলিপাইনে গিয়ে আবার নতুন করে সাইট খুলে ভিডিও আপলোড দিবে, আর চোয়ের ভিডিও তারা 1টার সময় আপলোড দিবে। তখনই ঘড়িতে দেখা যায় 12টা 28 বাজে। তাদের হাতে সময় খুবই কম। জিহি আরো জোরে গাড়ি ছুটায়।
তখনই জাংমি তাদের জানায় সামনে ট্রাফিক সিগন্যাল পার করলেই তারা জাঙুর গাড়ি দেখতে পাবে। জিহি ফুল স্পিডে গাড়ি চালিয়ে জাঙুর গাড়িকে ধাক্কা দেয়। জাঙু জিহিদের দেখেই গাড়ি ঘুরিয়ে আবার ছুট লাগায়। জিহিও ফলো করতে শুরু করে। ধাওয়া শুরু হয়। আবারও জাঙুদের ধাক্কা দেয়। এবার জাঙু মার্কেট এরিয়াতে ঢুকে পড়ে। এ সময় জোচল তাদের দেখতে পায়। জাঙু কোনো দিকে না তাকিয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছে। সামনে যাই থাকুক সব উড়িয়ে দিচ্ছে, মানুষজনকেও উড়িয়ে দিচ্ছে। এবার জিহি আরো জোরে গাড়ি চালিয়ে জাঙুদের রাস্তা আটকে ফেলে। এদিকে তাদের ধ্বংসযজ্ঞ দেখে জাংমি আর চিফ হতভম্ব হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় ফিলিপ বের হয়ে পালাতে গেলে মিয়ং গাড়ির পাল্লা দিয়ে বাড়ি দিয়ে তাকে ফেলে দেয়, কিন্তু জাঙও পালিয়ে যায়। জিহি তার পিছে দৌড় লাগায়। এদিকে ফিলিপ উঠে আবার দৌড় লাগায়। মিয়ং এক লাথি দিয়েই তাকে উল্টে ফেলে দেয়। তারপর তারই ম্যাজিক পারফিউম তার মুখে স্প্রে করে দিলেই ফিলিপ অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে অফিসার সবাই আনন্দে লাফিয়ে উঠে। এবার জাংমি জাঙুকে খুঁজতে শুরু করে। এত মানুষের মধ্যে তাকে খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছে। জিহিও কোনো দিকেই জাঙুকে দেখতে পাচ্ছে না, কিন্তু মিয়ং জাঙুর সামনে চলে আসে। তাদের লড়াই শুরু হয়। দুইজনই সমানে সমান। আবারও জাঙু লাথি দিতে শুরু করে। তখনই জিহি উড়ে এসে জাঙুকে লাথি দিয়ে ফেলে দেয়, কিন্তু জাঙু উঠেই জিহিকে এলোপাথারি মারতে থাকে। আশেপাশে মানুষ জড়ো হয়ে ভিডিও করতে শুরু করে। তারপরও কেউ এগিয়ে আসে না। মিওয়ের সাথে আবার মারামারি শুরু হয়। এক পর্যায়ে জাঙু মিওয়ের পায়ে চাকু মেরে দেয়, তারপর গলায় চাকু ধরে ঠেট দেয়, কিন্তু জিহি তার দিকে বন্দুক তাক করে চাকু ফেলে দিতে বলে। জাঙু বলে, মার গুলি দেখি। তখন জিহি ফাঁকা গুলি ছুঁড়েই তারপরে বন্দুকটা জাঙুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে, কিন্তু তখনই মিয়ংকে বাঁচাতে জিচল দৌড়ে আসে আর বন্দুকটা তার মাথাতেই লাগে আর উল্টে পড়ে যায়। এই ফাঁকেই জিহি উড়ে এসে লাথি দিয়ে জাঙুর হাতের চাকুটা ফেলে দেয়। মিও এই সুযোগেই জাঙুকে চেড়ে আছাড় মারে। এক আছাড়েই জাঙু জ্ঞান হারায়। এবার মিয়ং তার কাছে থাকা হ্যান্ডকাফটা জিহিকে দিয়ে বলে, তুমিই অ্যারেস্ট করো। জিহি জাঙুর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় আর তার গলা থেকে পেনড্রাইভটা খুলে নেয়। অবশেষে এই ক্রিমিনালগুলোকে ধরা গেল। তখনই আবার জিচলের জ্ঞান ফিরে আসে। প্রথমে বুঝতেই পারে না সে কোথায় আছে। তারপরে মিওয়ের পায়ে আঘাত দেখেই তাকে ধরে ধরে নিয়ে যায়। এরপরে দেখা যায় সবাই ধরা পড়েছে দেখে চোয়ের বান্ধবী তাকে বলে, চই, ওরা সবাই ধরা পড়েছে, এখন আর তোর কিচ্ছু হবে না, দ্রুত ভালো হয়ে ওঠ। আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম।